আজকে আমরা ভারতের রাজনীতির এক বেশ ইন্টারেস্টিং চরিত্রকে নিয়ে কথা বলবো। ইনি খুব অল্প সময়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। হ্যাঁ, আম আদমি পার্টির রাঘব চাড্ডা। বেশ অদ্ভুত একটা কথা, তাই না? আসলে এই কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো ব্যাপারটা। এমন একজন রাজনীতিবিদের কথা বলা হচ্ছে, যিনি ব্যক্তিগত আক্রমণ করেন না, খুব ভদ্রভাবে কথা বলেন, আর সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলোকেই রাজনীতির কেন্দ্রে রাখেন। তো প্রশ্নটা হলো, ঠিক কী কারণে উনি এত জনপ্রিয় হচ্ছেন, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে? চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। সবার আগে যেটা দেখতে হবে সেটা হলো চিরাচরিত রাজনীতি থেকে ওনার ধরনটা ঠিক কতটা আলাদা। মানে ওনার স্টাইলটাই কিন্তু একদম অন্যরকম। কাদা ছোড়াছুড়ি বা ব্যক্তিগত আক্রমণের বদলে উনি সেই সব বিষয় নিয়ে কথা বলেন যেগুলো সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। আর বলার ভঙ্গিটাও খুব শান্ত, শিক্ষিত আর পরিমার্জিত। এবার আসি সেই সব মুদ্দায় যেগুলো উনি তুলে ধরেছেন আর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন। যেমন ধরুন গিগ ওয়ার্কারদের কথাটা। উনি সংসদে দাঁড়িয়ে এদের হয়ে সওয়াল করেছেন, দেখিয়েছেন কিভাবে কম মাইনে আর অসম্ভব চাপের মধ্যে এরা কাজ করেন, অথচ তাদের কোনো ইন্স্যুরেন্স বা সোশ্যাল সিকিউরিটি নেই। এই কথাগুলো ওনারই বলা, আর এটা শুধু মুখের কথা নয়, উনি নিজে একজন ডেলিভারি বয়ের সাথে দেখা করে তার সমস্যা বোঝার চেষ্টা করেছেন, এমনকি তাদের প্রোটেস্টেও গেছেন। আর তার এই ক্যাম্পেইনের একটা বড়সড় প্রভাবও কিন্তু দেখা গেছিল। ডেলিভারি কর্মীদের সুরক্ষার কথা ভেবে উনি যখন 10 মিনিটে ডেলিভারির মতো মডেলকে চ্যালেঞ্জ করেন, তখন বড় বড় কোম্পানিগুলোর এর বিজ্ঞাপন দেয়া বন্ধ করতে বাধ্য হয়েছিল। এরপর আসা যাক এয়ারপোর্টের খাবারের দামে। ভাবা যায়, একটা জলের বোতলের দাম যেখানে 200-300 টাকা, সেখানে ওনার বক্তৃতার পরেই এয়ারপোর্টে উড়ানযাত্রী ক্যাফে চালু হয়। আর সেখানে দেখুন দামটা, জল 20 টাকা, সিঙ্গারা 20 টাকা, চা 10 টাকা। একটা বিরাট পরিবর্তন। আর এই লিস্টটা দেখলে তো আপনি চমকে যাবেন। দুধে ইউরিয়া, সবজিতে অক্সিটোসিন, মশলা ইটের গুঁড়ো, এমনকি আইসক্রিমের ডিটারজেন্ট পাউডার। সংসদে দাঁড়িয়ে খাদ্যে ভেজালের এই ভয়ঙ্কর দিকটা উনি তুলে ধরেছিলেন। সরাসরি প্রশ্ন তুলেছিলেন FSSAI বা ফুড সেফটি অথরিটির কাজ নিয়েও। শুধু তাই নয়, উনি কিন্তু সময়ের থেকে পিছিয়েও নেই। উনি সংসদে দাঁড়িয়ে বলেন যে 1957 সালের কপিরাইট আইনটা এখনকার ডিজিটাল যুগের জন্য একদমই অচল। ইউটিউব, ইনস্টাগ্রামের ওপর নির্ভর করে যে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরদের রুটিরুজি চলছে, তাদের সুরক্ষার জন্য নতুন আইন দরকার। মধ্যবিত্তের মনের কথাটা বোধহয় সবচেয়ে ভালোভাবেই তুলে ধরেছিলেন এই তুলনাটার মাধ্যমে। উনি বলেন, মধ্যবিত্ত মানুষজন ট্যাক্স দেয় যুক্তরাজ্যের হারে, মানে জিএসটি, ইনকাম ট্যাক্স সবই চড়া, কিন্তু তার বদলে পরিষেবা পায় সোমালিয়ার মতো দেশের মতো। মানে পরিকাঠামো বা সরকারি পরিষেবা খুবই দুর্বল। কিন্তু কে এই রাঘব চাড্ডা? কোথা থেকে এলেন তিনি? চলুন রাজনীতির পেছনের মানুষটাকে একটু চিনে নেওয়া যাক। ওনার জার্নিটা কিন্তু বেশ অবাক করার মতো। দিল্লিতে জন্ম, মাত্র 22 বছর বয়সে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে ডেলয়েটের মতো কোম্পানিতে চাকরি। সেখান থেকে সোজা ইন্ডিয়া অ্যাগেনস্ট কারাপশন আন্দোলনে যোগদান, তারপর আপের প্রতিষ্ঠাতা সদস্য হওয়া এবং 2022-এ রাজ্যসভার সবচেয়ে কম বয়সী সাংসদ হওয়া। পুরো ব্যাপারটাই খুব দ্রুত ঘটেছে। মানে পার্টির একেবারে শুরু থেকেই তিনি কিন্তু একজন কি প্লেয়ার ছিলেন। আম আদমি পার্টির প্রথম যে ম্যানিফেস্টো, সেটার খসড়া উনি তৈরি করেছিলেন। বোঝাই যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ওনার সম্পর্কটা গোড়া থেকেই বেশ মজবুত। তো সব মিলিয়ে ওনার রাজনৈতিক প্রোফাইলের একটা ব্যালেন্স শিট যদি আমরা দেখি, তাহলে কি দাঁড়ায়? ওনার শক্তি বাকি আর দুর্বলতাই বাকি। একদিকে দেখুন ওনার অ্যাসেটগুলো কি কি। উনি তরুণ, শিক্ষিত, পলিসি নিয়ে কথা বলেন, হিন্দি ইংরেজি দুটোতেই সাবলীল, স্বচ্ছ একটা ইমেজ আছে, আর সোশ্যাল মিডিয়াতে দারুণ জনপ্রিয়। কিন্তু উল্টো দিকে চ্যালেঞ্জগুলোও কিন্তু কম নয়। যেমন ওনার কোনো শক্তিশালী গ্রাসরুট সংগঠন নেই। অনেকে ওনাকে শহরে অভিজাত রাজনীতিত বলেন। আর সবচেয়ে বড় কথা, উনি অরবিন্দ কেজরিওয়ালের ব্র্যান্ডের উপর অনেকটাই নির্ভরশীল। এই দুটো পয়েন্টকে আরেকটু সহজ করে বললে ব্যাপারটা দাঁড়ায় এই রকম। সোশ্যাল মিডিয়াতে উনি একজন স্টার, ওনার বক্তৃতা, ওনার যুক্তি ভাইরাল হয়, কিন্তু আসল লড়াইটা তো হয় ভোটের ময়দানে, মানে গ্রাসরুটে। আর সেখানেই দিল্লি আর পাঞ্জাবের বাইরে ওনার দলের সাংগঠনিক শক্তি বেশ দুর্বল বলে মনে করা হয়। এটাই ওনার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা। তাই শেষ পর্যন্ত আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি? রাঘব চাড্ডার রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে? প্রশ্নটা হল, রাঘব চাড্ডা কি আম আদমি পার্টির জন্য একজন দুর্দান্ত পার্লামেন্টারি স্ট্র্যাটেজিস্ট হয়েই থেকে যাবেন, নাকি ভবিষ্যতে তাকে আমরা একজন জাতীয় স্তরের নেতা হিসাবে দেখতে পাব? কারণ সংসদে ভালো বক্তৃতা দেওয়া আর দেশজুড়ে নেতা হয়ে ওঠা দুটো কিন্তু এক জিনিস নয়। কারণ দিনের শেষে রাজনীতিটা শুধু ভাইরাল স্পিচে চলে না, চলে ভোটের অঙ্কে, নির্বাচনী ম্যাপে
রাঘব চাড্ডার ভবিষ্যৎ নির্ভর করছে উনি এই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে ভোটের বাক্সে কতটা পরিণত করতে পারেন তার উপরেই।